আর্নেস্ট হেমিংওয়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ১৯২৬ সালের সেই যুগান্তকারী মাস্টারপিস দ্য সান অলসো রাইজেস। আজকের এই বিশ্লেষণে আমরা এই উপন্যাসের গভীর আখ্যান, এর ভীষণ জটিল সব চরিত্র আর অত্যন্ত ভারী থিমগুলো নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধুই একটা সাধারণ গল্প নয়, বলা যায় এটা আস্ত একটা প্রজন্মের প্রতিচ্ছবি। চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনাটাকে আমরা হেমিংওয়ের নিজেরই সেই বিখ্যাত আইসবার্গ বা হিমশৈল দর্শন দিয়ে সাজিয়েছি। মানে প্রথমে আমরা দেখব এর প্রেক্ষাপট ও কাহিনী, তারপর যাব চরিত্রগুলোর গভীরে, এরপর আলোচনা করব এর মূল থিমগুলো নিয়ে, আর সবশেষে এর অনবদ্য লেখনী শৈলী ও সেই বিখ্যাত সমাপ্তি। প্রথমেই আসা যাক প্রথম ভাগে, প্রেক্ষাপট ও কাহিনী, যাকে আমরা বলতে পারি হিমশৈলের চূড়া। গল্পটাকে সত্যিকার অর্থে অনুধাবন করতে হলে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরের সেই অস্থির ঐতিহাসিক আর সাংস্কৃতিক সময়টাকে বুঝতে হবে। একটা মজার ব্যাপার কি জানেন, হেমিংওয়ে কিন্তু এই উপন্যাসের ট্র্যাজিক চরিত্রগুলো একদম তার নিজের বাস্তব জীবনের বন্ধুদের আদলে তৈরি করেছিলেন। আর হ্যাঁ, স্বাভাবিকভাবেই তারা পরে তার ওপর বেশ রেগে গিয়েছিলেন। তো এই যুদ্ধ পরবর্তী সময়টা জন্ম দিয়েছিল লস্ট জেনারেশন বা হারিয়ে যাওয়া একটা প্রজন্মের। প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা বড় হচ্ছিল, যুদ্ধের ভয়াবহতা তাদের এমনভাবে ট্রমাটাইজ করেছিল যে তাদের পুরনো সব আদর্শ, বিশ্বাস সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এই মোহমুক্ত মানুষগুলো তাদের ভেতরের এক অদ্ভুত আধ্যাত্মিক শূন্যতা আর হতাশা থেকে বাঁচতে প্যারিসের মধ্যে শহরে ভিড় জমাত আর মেতে উঠত একদম লগামহীন, শুধু আনন্দ খোঁজার এক বেপরোয়া জীবনযাপনে। চরিত্রগুলোর পুরো যাত্রাটা যদি আমরা খেয়াল করি, মনে হবে তারা যেন একটা আস্ত দুঃস্বপ্ন থেকে পালানোর চেষ্টা করছে। তাদের এই পালানোর শুরুটা হয় প্যারিসের ক্যাফে সংস্কৃতির সেই চরম বিশৃঙ্খলার ভেতর দিয়ে। এরপর একটু শান্তির খোঁজে তারা যায় স্পেনের বার্গুয়েটে। সেখানে মাছ ধরার মধ্য দিয়ে প্রকৃতির কাছে খুব সামান্য সময়ের জন্য হলেও একটা প্রশান্তি পায়। কিন্তু ওই যে বললাম, সামান্য সময়, খুব দ্রুতই তারা আবার প্যাম্পলোনার বুলফাইট বা ষাঁড়ের লড়াইয়ের উন্মাদনা আর সহিংসতার ভেতর নিজেদের হারিয়ে ফেলে। আর সবশেষে মাদ্রিদে গিয়ে এক চরম নিঃসঙ্গ আর বাস্তবমুখী পরিণতির মাধ্যমে তাদের এই যাত্রার সমাপ্তি ঘটে। এবার দ্বিতীয় ভাগে ঢোকা যাক। এই পর্যায়ে আমরা দেখব চরিত্রগুলো, অর্থাৎ উপরিভাগের ঠিক নিচে কি আছে। ঠিক এই উপরিভাগের নিচেই বাস করছে মোহমুক্ত পৃথিবীর ভীষণ রকম ত্রুটিপূর্ণ সব চরিত্র। এখানে বর্ণনাকারী জেক বার্নস আর রবার্ট কোহনের মধ্যকার তীক্ষ্ণ বৈপরীত্যটা একেবারে চোখে পড়ার মতো। দেখুন, জেক কিন্তু তার যুদ্ধের আঘাতের চরম বাস্তবতাকে বেশ শান্তভাবেই মেনে নেয়, যদিও সে আঘাত তাকে শারীরিকভাবে অক্ষম করে দিয়েছে। সে তার এই কষ্টটাকে নীরবে সহ্য করে যায়, আর ঠিক এই কারণেই বন্ধুদের কাছে সে ভীষণ সম্মানিত। কিন্তু অন্যদিকে রবার্ট কোহন, সে ভেতরে ভেতরে ভীষণ ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভোগা একজন মানুষ। সে এখনও সে পুরনো দিনের অবাস্তব রোম্যান্টিক স্বপ্নেই বিভোর। সে আসলে বোকামির মতো বিশ্বাস করে যে শুধু জায়গা বদল করলেই বুঝি ভেতরের কষ্ট থেকে পালানো যায়। আর তার এই অদ্ভুত মানসিকতার জন্যই সে বন্ধুদের দলের সবসময় একজন বহিরাগত বা আউটসাইডার হয়েই থেকে যায়। আর এর পরেই আসে লেডি ব্রেট অ্যাশলি। তাকে অনায়াসেই সেই সময়ের তথাকথিত নতুন নারীর একটা প্রতীক বলা যায়। তার সেই চুম্বকীয় আকর্ষণ আর চরম স্বাধীন আচরণ যে কাউকে মুগ্ধ করবে। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় তার এই অতিরিক্ত মদ্যপান আর এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে পাগলের মতো ঘুরে বেড়ানোটা আসলে সেই প্রবাসীদের একবার থেকে আরেকবারে ঘুরে বেড়ানোরই নিখুঁত প্রতিচ্ছবি। তার এই চাকচিক্যময় বাহ্যিক রূপটা মূলত তার ভেতরের এক বিশাল ট্র্যাজিক শূন্যতাকে ঢেকে রাখারই একটা ব্যর্থ চেষ্টা। কারণ দিন শেষে সে কোনোভাবেই সত্যিকারের ইমোশনাল ফুলফিলমেন্ট বা মানসিক পূর্ণতা খুঁজে পায় না। তো তাদের এই পাগলের মতো ঘুরে বেড়ানো, মদ্যপান আর পার্টিগুলোর দিকে তাকালে আমাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে। এত আভিজাত্য, এত চাকচিক্যময় জীবনযাপনের ঠিক নিচেই যে এত গভীর দুঃখ আর নিঃসঙ্গতা লুকিয়ে আছে, তার আসল কারণটা কি? ঠিক কী কারণে তারা এতটাই অসুখী? আর এই প্রশ্নটাই আমাদেরকে তৃতীয় ভাগে নিয়ে যায়, মূল থিম, একেবারে গভীর জলের আলোচনায়। চরিত্রগুলোর এই অসুখী জীবনের কারণ খুঁজতে গেলেই আমরা আসলে উপন্যাসের সেই ভারী, অব্যক্ত সত্যগুলোর মুখোমুখি হই, যেগুলো নেপথ্যে থেকে গল্পের প্রতিটি ঘটনাকে নিয়ন্ত্রণ করছে। এখানে বেশ কয়েকটা ভারী থিম খুব জোরালোভাবে উঠে এসেছে। প্রথমত, যুদ্ধ পরবর্তী বিশ্বের মোহমুক্তি আর সেই ভয়ঙ্কর উদ্দেশ্যহীনতা। দ্বিতীয়ত, পুরুষত্ব নিয়ে তীব্র নিরাপত্তাহীনতা, যা জেকের শারীরিক অক্ষমতার ভেতর দিয়ে সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে।
তৃতীয়ত, কমিটমেন্ট বা প্রতিশ্রুতিহীন যৌনতা এবং যৌন ঈর্ষা কিভাবে মানুষকে ধ্বংস করে দেয়। আর একদম শেষে, এই চরম বিশৃঙ্খল পৃথিবীতে টিকে থাকার জন্য গ্রেস আন্ডার প্রেশার বা চরম চাপের মুখেও অবিচল থাকার একটা মরিয়া খোঁজ। এখন প্রধান চরিত্রগুলোর এই যে এত ব্যর্থতা আর দিকভ্রান্তি, ঠিক তার বিপরীতে তরুণ বুলফাইটার পেড্রো রোমেরো যেন একটা কঠোর মাপকাঠি হিসেবে দাঁড়িয়ে আছে। সে আসলে হেমিংওয়ের বিখ্যাত সেই কোড হিরোর একেবারে জীবন্ত রূপ। ভেবে দেখুন একবার, মৃত্যুর একদম মুখোমুখি দাঁড়িয়েও সে অটল সততা, সাহস আর শৃঙ্খলার সাথে নিজের কাজটা করে যায়। সে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে চরম বিপদের মুখেও নিজের মর্যাদা আর গ্রেস ধরে রাখতে হয়। এবারে আসা যাক আমাদের চতুর্থ এবং শেষ ভাগে, শৈলী ও সমাপ্তি, অর্থাৎ পুরো কাহিনীর নির্মাণ কিভাবে হল। গল্পের ভেতরের অর্থটা তো আমরা বুঝলাম, এবার তো স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে হেমিংওয়ে এটা নির্মাণ করলেন কিভাবে। আর এখানেই আসে তার সেই যুগান্তকারী আইসবার্গ থিওরি বা হিমশৈল তত্ত্ব। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটা এমন একটা আখ্যানশৈলী যেখানে লেখক উপরিভাগে খুব সামান্য কথাই বলেন, ঠিক যেমন ভাসমান বরফখণ্ডের কেবল চূড়াটাই আমরা পানির ওপরে দেখি, কিন্তু সবচেয়ে গভীর আবেগগুলো, যেমন ধরুন নিজের অক্ষমতা আর অপূর্ণ প্রেমের জন্য জেকের সেই চরম হতাশা, এগুলো সরাসরি কোনো বর্ণনা দিয়ে নয়, বরং খুব ছোট্ট ছোট্ট সংলাপ আর চরিত্রগুলোর সূক্ষ্ম আচরণের মাধ্যমে পানির নিচে বিশাল বরফখণ্ডের মতোই লুকিয়ে রাখা হয়। আর এই যে না বলা কথার মাঝে আবেগ লুকিয়ে রাখার দারুণ একটা শৈলী, এটা মাদ্রিদের একেবারে শেষ দৃশ্যে গিয়ে পূর্ণতা পায়। ব্রেট যখন সেই অসম্ভব, কখনো পূরণ না হওয়া আদর্শিক প্রেমের জন্য দীর্ঘশ্বাস ফেলে বলে, ওহ জ্যাক, আমরা একসাথে কতই না চমৎকার সময় কাটাতে পারতাম, তখন সত্যি বলছি, এই একটা লাইনেই যেন তাদের সমস্ত না পাওয়া আর অপ্রাপ্তির কষ্ট হুড়মুড় করে ভেঙে পড়ে। আর ঠিক এর উত্তরে জেক তার সেই বিখ্যাত আর কিছুটা হতাশাব্যঞ্জক সমাপনী লাইনটা বলে, যেটা আসলে সেই পুরো লস্ট জেনারেশন বা হারিয়ে যাওয়া প্রজন্মের চরম আশাহীনতার একটা নিখুঁত সারসংক্ষেপ। এটা শুধু ব্রেডেটের কথার উত্তর নয়, বরং একটা আস্ত প্রজন্মের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস। উপন্যাসটা শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু একটা খুব অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। আসলেই কি আমরা কখনো আমাদের অতীতের গভীর ক্ষতগুলো মুছে ফেলে নতুন করে সব শুরু করতে পারি, নাকি শুধু নিজেদের কল্পনাতেই আমাদের সব শান্তি আর তৃপ্তিগুলো আটকে থাকে? এটা এমন একটা প্রশ্ন যা জানার পর গল্প শেষ হলেও রেশটা থেকে যায় অনেকক্ষণ।